উড়িষ্যার কান্দামাল জেলার একটি গ্রাম রশিমন্দি। আমার সাবস্ক্রাইবার বিমলেশ সেই গ্রামেরই বাসিন্দা। সে আমায় বলে যে দিদি জানো তো, আমি যখন কলেজে ছিলাম না, তখন আমার বন্ধুদের সাথে মিশে মিশে অনলাইন গেম খেলার একটা খুব বাজে অভ্যাস তৈরি হয়েছিল। মানে আমি সবসময় খালি সুযোগ খুঁজতাম যে কখন আমি ভিডিও গেম খেলবো। এরই মধ্যেই সামার ভ্যাকেশন হয় আর গ্রামে ফিরে আসতে হয়। আর গ্রামে তো নেটওয়ার্ক কানেকশনের অবস্থা খুবই বাজে, তাই তাকে গেম খেলতে ছাদে যেতে হয়। কিন্তু সমস্যাটা হলো তাদের ছাদ থেকে মোটামুটি 40 মিটারের মধ্যেই একটা জঙ্গল শুরু হয়। তবুও ছাদের নেটওয়ার্ক কানেকশন মোটামুটি ঠিকঠাক ছিল, তাই এই জায়গাটা বিমলেশের একটা আড্ডার জায়গা হয়ে ওঠে। এরই মধ্যে একদিন সন্ধ্যা 7টা নাগাদ বিমলেশ ছাদে যায় গেম খেলার জন্য। আর তখনই তার নজর যায় সেই জঙ্গলটার দিকে। তখন তার কিছু একটা অনুভব হয়, কিন্তু সে ব্যাপারটাকে ইগনোর করে গেম খেলতে লাগিয়ে যায়। আর এখান থেকে শুরু হয় এক ভয়ানক খেলা। আর তোমরা এতক্ষণ যেটা শুনলে, এটা তো শুধুমাত্র ইন্ট্রোটা ছিল। ফার্স্ট চ্যাপ্টারটা তো আমি এখনো শুরুই করিনি। তার আগে তোমরা বিমলেশের পাঠানো এই মেলটা দেখে নাও। বিমলেশ আমায় বলে যে আমাদের গ্রামে পড়াশোনা করার মতো সেরকম কোনো বিশেষ সুযোগ সুবিধা ছিল না, তাই আমরা তার পাশের গ্রাম ফুলবনিতে থাকতাম। সেখানে আমার মায়ের সাথে আমরা তো ভাইয়ে থাকতাম। বাবা ছিলেন আর্মি অফিসার, আর বড় ভাইও কলেজে পড়াশোনার জন্য বাইরেই থাকতো। বিমলেশ যেহেতু তখনও হাই স্কুলে পড়াশোনা করে, তাই সে আর শুধু তার মাই থাকতো সেই ঘরে। এরপর ওরা মোটামুটি রাত্রি 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিত। আর বিমলেশ ডিনারের পর শুয়ে শুয়ে টিভি দেখতো। বিমলেশের মা শুতে চলে যেত, কিন্তু 11টা 12টা না বাজলে বিমলেশ শুতে যেত না। বিমলেশ বলে আমি না সোফায় শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে আমার চোখ লেগে যায়। তো হালকা ঘুমের ঘোরে চোখ খুলে দেখি যে একটা কালো অবয়ব মতো কিছু জাস্ট আমার মায়ের রুম থেকে বেরিয়ে ওয়াশরুম দিকে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে আমার মা হবে হয়তো, বা আমি ভুল দেখছি, তাই আমি ব্যাপারটাকে ইগনোর করে আবার শুয়ে পড়ি। আমি তার কিছুক্ষণ পরেই পাশ ঘুরি। পাশ ঘুরে দেখি সেই কালো অবয়বটা হলের একটা কোনায় দাঁড়িয়ে আছে। আমি মোটামুটি 4-5 সেকেন্ড সেটার দিকে তাকিয়ে থাকি, তারপর ইগনোর করে আবার শুয়ে যাই। আমার মনে হয়েছিল যে এই সবকিছু শুধুমাত্র আমিই দেখছি, তাই আমি আর মাকে কিছু বলিনি। তারপর থেকে বিমলেশ অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে লাগলো। তার মনে হচ্ছিল যেন কোনো বৃদ্ধ লোক ছাদে লাঠি নিয়ে হাঁটছে। ঠাক ঠাক ঠাক। এই ব্যাপারটা 4-5 দিন টানা লক্ষ্য করার পর সে তার মাকে জানায় যে জানো তো, আমি না এরকমটা শুনেছি। তখন তার মা বলে যে হ্যাঁ, সেও নাকি এটা শুনেছে, কিন্তু তার মা বলে যে ছেড়ে দে, এসব বাধা দিতে নেই। এরকম করতে করতে বিমলেশ 9-10 পাস করে কলেজে উঠে যায়। বিমলেশ ওই ফুলবনির এই কাছাকাছি কোনো একটা কলেজে অ্যাডমিশন নেয়। কলেজে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পেরিয়ে থার্ড ইয়ার পর্যন্ত উঠে যায়। কিন্তু সেই আওয়াজটা তারা তখনো পর্যন্ত শুনতে পায়। মানে তারা না সেই আওয়াজটার সাথে একটা ইউজ টু হয়ে গিয়েছিল। তারা মনে করতো যে কোনো অজানা পাখি হয়তো কোনো কিছু ঠুকছে, ওই জন্য এই ঠক ঠক আওয়াজটা হচ্ছে। তার ব্যাপারটাকে তো সিরিয়াসলি নেয়নি। বিমলেশ বলে যে দিদি আমরা না এই জিনিসটা পুরোপুরি ভাবে ইগনোর করেছিলাম। না আমি মায়ের সাথে কোনো কথা বলেছি, না মা আমার সাথে কোনো কিছু ডিসকাশন করেছে যে এটা পাখি না হয়ে তো অন্য কিছু হতে পারতো। বিমলেশ বলে যে দিদি জানো তো, কলেজে ওঠার পর না আমার লাইফটা অনেকটা চেঞ্জ হয়েছিল। অনেক নতুন নতুন বন্ধুর সাথে একটা কিউট গার্লফ্রেন্ডও জুটেছিল, আর অনলাইন গেম খেলার একটা বদ অভ্যাস তৈরি হয়েছিল। এরকম করে জীবনটা কাটছিল। কলেজেও কমপ্লিট হয়ে আসছিল। এরই মধ্যে আমার সাথে আমার গার্লফ্রেন্ডের একটু ঝগড়া হয়ে যায়, তাই আমি আমার ফোনটা বিছানার পাশে রেখে চুপচাপ শুয়ে পড়ি। এমন সময় রাত্রি 12:15 নাগাদ হঠাৎই ঘুমটা ভেঙে যায়। তেষ্টায় যেন গলা ফেটে যাচ্ছিল। বিমলেশ বলে যে যেহেতু আমি সারা রুম পুরো অন্ধকার করে শুই, তাই জলের বোতলটা হাতের কাছেই রাখি। উঠেই তো ঢকঢক করে সবার প্রথমে জল খাই। যখন সে জল খাচ্ছিল তখন রুমের টেম্পারেচারটা যে হালকা ড্রপ করেছে সেটা সে অনুভব করে। তারপর জল খেতে খেতে সে দেখে যে রুমের যে দরজাটা রয়েছে সেই দরজার ফাঁক দিয়ে একটা হালকা আলোর আভা আসছে। আর এরকমটা যখন হচ্ছিল তখন দরজাটাও হালকা হালকা মুভ করে। এটা দেখে তো বিমলেশ প্রচন্ড ভয় পেয়ে যায়। সে সাথে সাথে জল খেয়ে একদম পা থেকে মাথা পর্যন্ত ঢাকা নিয়ে একদম শুয়ে পড়ে। মানে ভাবে যে যাই থাকুক
আর যেই থাকুক সে যেন আমাকে না দেখতে পায় আর আমিও যেন সেটা না দেখতে পাই। কিন্তু এরকমটা তো হয় না, তাই না? চোখ বন্ধ করে নিলেই তো আর চারিদিকটা অন্ধকার হয়ে যায় না। এরপর শোনো যে বিমলেশ ঠিক কি ফিল করছিল। বিমলেশ ফিল করে যে কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। সে যাই হোক না কেন, তার নিঃশ্বাসের আওয়াজ সে স্পষ্ট শুনতে পায়। বিমলেশের মনে হয় যে এটা কোনো মহিলা হতে পারে। সেই মহিলা একটু একটু করে বিমলেশের বিছানার দিকে এগিয়ে আসতে থাকে। এগিয়ে এসে সে তার বালিশের উপর হাত বুলাচ্ছিল। এটা ফিল করতেই বিমলেশ অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে মা করে ডাকে। তার চিৎকার শুনেই তো তার মা দৌড়ে আসে। তার মা আসার পরে সে তার মাকে সব কথা খুলে বলে যে সে এক্ষুনি কি কি ফিল করলো বা কি কি দেখলো। তখন তার মা বলে যে তুই সারা রাত জেগে সিনেমা টিনেমা দেখতে থাকিস, সেই কারণেই তোর এসব ভ্রম হয়েছে, আর কিচ্ছু না, শুয়ে পড় চুপচাপ। এই ঘটনাটা ঘটার পর তো সে প্রায় দিনেই অদ্ভুত অদ্ভুত আওয়াজ পেতে লাগলো। কখনো মনে হচ্ছিল যেন রান্নাঘরে কেউ বাসন ফেলছে, আবার কখনো মনে হচ্ছিল যেন ছাদে কেউ দৌড়াচ্ছে, আবার কখনো কখনো তো ওই মহিলা তার মায়ের রূপ ধারণ করে তার গলা টিপতে আসছিল। এরকম ভাবে চলতে চলতে ব্যাপারটা আরো জটিল হয়ে যায়। তখন বিমলেশ তার মাকে সমস্ত কিছু জানাই যে জানো আমি এরকম এরকম স্বপ্ন দেখছি, এসব ব্যাপার। তখন তারা ডিসাইড করে যে তারা আর বেশি দিন এই বাড়িতে থাকবে না। বিমলেশের কলেজও প্রায় শেষের মুখে, তাই কলেজ কমপ্লিট করেই তারা তাদের গ্রামের বাড়িতে ফিরে যাবে। কিন্তু ব্যাপারটা আরো বাড়াবাড়ি হতে লাগলো। তখন বিমলেশের মা আশেপাশে খোঁজ খবর নেওয়া শুরু করে যে আমার ছেলে না এরকম এরকম স্বপ্ন দেখছে বা এরকম ঘটছে, তো কেন এরকম হচ্ছে, কি ব্যাপার। তো এরকম খোঁজ খবর করতে করতে তার মা কোথা থেকে একটা খবর পায় যে তারা এই বাড়িতে আসার আগে এই বাড়িতে যে ফ্যামিলি থাকতো তাদের সাথে একটা 50 থেকে 60 বছর বয়সী বৃদ্ধা মহিলা থাকতেন। তো তারা সেই বৃদ্ধা মহিলাকে বাড়িতে একা রেখে পুরী চলে যায় ঘুরতে। আর সেই সময় সেই বৃদ্ধা মহিলার মৃত্যু হয়ে যায়। আর লোকে বলে নাকি সেই বৃদ্ধার আত্মা এখনো ওই বাড়িতে রয়ে গেছে। এটা শোনার পর তো ওরা এতটা পরিমাণে ভয় পেয়ে যায়, সাথে সাথে ব্যাগ ট্যাগ গুছিয়ে গ্রামের বাড়ির দায়িত্ব। বিমলেশের মা বলে যে গ্রামের বাড়ি থেকে কলেজ মাত্র 10-20 কিলোমিটারের মতো, তুই মোটামুটি আপ ডাউন করে তুই বাকি যে কটা দিন আছে সে কটা দিন করে নিস, আমরা আর এখানে থাকছি না, আমরা গ্রামের বাড়িতে চলে যাবো। আর এদিকে গ্রামের বাড়িতেও একটা আলাদাই সিন চলছে। এরই মধ্যে বিমলেশের বাবা রিটায়ার করে, তাই সে গ্রামের একটা নতুন বাড়ি বানাচ্ছিল। যেহেতু বাড়িটা এখনো কমপ্লিট হয়নি তাই বাড়ি প্রতিষ্ঠা হয়নি, কিন্তু তবুও তারা ওখানেই থাকতে লাগলো। তবে সেই বাড়ির পিছন দিকে ছিল একটা জঙ্গল এবং সেই জঙ্গল পেরিয়ে ছিল একটা শ্মশান, তাই ভয় যেন তাদের পিছুই ছাড়ছিল না। এবং তারা সেই বাড়িতেও অদ্ভুত অদ্ভুত আওয়াজ পেতে লাগলো। তারা তাদের গুরু পূজারীকে ডেকে পূজা করাতো। তারপর কিছুদিন অবধি মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকতো, তবে তারপরেই আবার সেই কে সেই হয়ে যেত। আর আমি সেই আগেই বলেছিলাম না যে বিমলেশের গেম খেলার একটা খুব বাজে অভ্যেস তৈরি হয়েছিল, তাই সে মাঝে মাঝে ছাদে গিয়ে গেম খেলতো, কিন্তু সেরকম কোনোদিন ভাবে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। কিন্তু বিমলেশ আমায় বলে যে জানো তো দিদি, আমি যখনই ছাদে গেম খেলতাম না আমার কিরকম একটা মনে হতো যেন কেউ ওই জঙ্গল দিক থেকে আমাকে অবজার্ভ করছে, কিন্তু আমি কখনো সেরকম ভাবে কিছু দেখিনি। তাই আমার মনে হতো যে পুরোনো ঘরে বা আগে আমি যেসব দেখেছি বা যেসব শুনেছি তার জন্য আমার এরকমটা মনে হচ্ছে। বিমলেশ বলে যে এরকমই একদিন সন্ধ্যাবেলায় আমি ছাদে যাই গেম খেলার জন্য। গেম খেলা হয়ে গেলে ছাদে ঘুরে ঘুরে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তো তখনই হঠাৎ করে জঙ্গল থেকে একটা পাথর এসে পড়েছিল, তার পিছন দিকে পড়ে। বিমলেশের মনে হয়েছিল যে আমি এত রাত পর্যন্ত ছাদে থাকি, এই কারণে হয়তো আমার বাবা মা আমাকে ভয় পাওয়ানোর জন্য এরকমটা করছে। তাই বিমলেশ ব্যাপারটাকে অত কান্না করে ব্যাপারটা ইগনোর করে দেয়। ঠিক এরকম ভাবেই বিমলেশ আরো একদিন সেম কাজটা করে। তো তখনও দুটো পাথর এসে পড়ে। তখন বিমলেশ দৌড়ে নিচে যায়। নিচে গিয়ে তার মা বাবাকে বলে যে কি করছো তোমরা, এসব কেন করছো, পাথর কেন ছুঁড়ছো। তো ওর মা বাবা বলে পাগল টাগল আছিস নাকি, পাথর ছুঁড়তে যাবো কেন আমরা। এই ঘটনাটা ঘটার পর বিমলেশ এতটাই ভয় পেয়ে যায় যে বিমলেশ বলে
জানো তো, আমি তো আগে রুম পুরো অন্ধকার করে শুতাম, এখন আমি রুমে হালকা একটা নাইট বাল্ব বা মোমবাতি কিছু একটা জেলে তবে শুই। কারণ আমার সবসময় মনে হতো যে দরজার পাশে দাঁড়িয়ে কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে। এমনই একদিন রাত্রিবেলায় যখন সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখন সে একটা নুপুরের আওয়াজ পায়। নুপুরের আওয়াজটা সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। সে শুনতে পায় যে একটা নুপুরের আওয়াজ হলঘর হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। সে তার গার্লফ্রেন্ডকে বলে, তুই একটু ফোনটা ধর তো। তখন বিমলেশ লক্ষ্য করে শুনে সে লক্ষ্য করে যে আওয়াজটা রান্নাঘর হয়ে জঙ্গলের দিকে গেল। তার কিছুক্ষণ পর আবার জঙ্গল হয়ে যেন রান্নাঘর হয়ে তার রুমের দরজা অব্দি সেই আওয়াজটা এলো। বিমলেশ তার গার্লফ্রেন্ড যেহেতু ফোনে ছিল, তার গার্লফ্রেন্ডকেও শোনায় যে দেখ শোন, কিরকম একটা আওয়াজ আসছে। সেই দিনের মতো তো বিমলেশ দরজা টরজা বন্ধ করে সমস্ত লাইট অফ করে কোনো রকমের রাতটা কাটিয়ে দেয়। তারপরের দিন সে তার বাবাকে সবকিছু খুলে বলে যে সে রাত্রে কি দেখেছে বা কি শুনেছে। তো তার বাবা বলে যে হ্যাঁ, তারাও নাকি সেম আওয়াজ শুনেছে। আবার ভোর 4টে নাগাদ একটা মেয়ে নাকি তার বাবার সামনে এসে দাঁড়িয়ে যায় এবং তাকে ডাকতে থাকে। এটা শুনে তো বিমলেশের পুরো ফ্যামিলি পুরো অনেক বেশি ভয় পেয়ে যায়, অনেক বেশি। এই ঘটনাটা ঘটার পরের দিনে বিমলেশের পুরো পরিবার তাদের গ্রামের যে কুলদেবী রয়েছে দেবী বারালা, তার মন্দিরে যান। সেই মন্দিরে গিয়ে পণ্ডিতজির কাছে জানতে পারেন যে সেখানে নাকি একটা মা মেয়ের আত্মা রয়েছে। আর এটা জেনে আসার পর বিমলেশের যে বাবা ছিল সে মিস্ত্রিদের সাথে কথা বলে যে আমরা রাত হলেই এরকম এরকম দেখছি বা শুনছি, তো তোমরা কি কিছু জানো বা দেখেছো? তখন সেই মিস্ত্রি বলে যে হ্যাঁ, তারাও নাকি কাজ করার সময় দেখেছে বিমলেশের যে রুমটা ছিল সেই রুমটা নাকি তারা দেখেছে পাখার মধ্যে সেই মা মেয়ে ঝুলছে। আবার একজন শ্রমিক তো বলে সে নাকি রাত্রিবেলায় সেই বাড়ির ছাদে এক মা মেয়েকে দেখেছে। আবার একজন লেবারও বলে ওঠে যে সে নাকি তাদের যে বাগানের আম গাছটা আছে সেই আম গাছের ডালে তাদের বসে থাকতে দেখেছে। সেই মা তার মেয়েকে একটু খাওয়াচ্ছিল। সে তো কারুর কোনোদিন কিছু ক্ষতি করেনি, কিন্তু অনেকক্ষণ ধরে এক্সপ্রেশনলেসলি তাদের দিকে তাকিয়ে থাকতো। তখন ওরা আরো গভীর ভাবে খোঁজ খবর নেওয়া শুরু করে যে কি ব্যাপার, কারা এরা, এদেরকে কোনো পুজো পাশা করে শান্ত করা যাবে কিনা। আর খোঁজ নিতে নিতে তারা জানতে পারে যে এই মা মেয়ে আর কেউ নয়, বরং এরা তাদেরই প্রতিবেশীর মেয়ে। ওই যে মা ছিল সেই মাটা তাদেরই প্রতিবেশীর মেয়ে ছিল। বিমলেশ বলে যে ওই জঙ্গলের যে এরিয়াটা তার আশেপাশে মাত্র 3টে ঘর ছিল, আর তার মধ্যে একটা ঘর নাকি তাদের। এরপর তাদের যে পাশের বাড়ির মেয়েটা রয়েছে তার নাকি উদয়গিরি টাউনে বিয়ে হয়েছিল। উড়িষ্যার উদয়গিরি টাউন একটা ফেমাস টাউন, সেখানে বিয়ে হয়েছিল। কিন্তু 2005 সালে তাদের যে এলাকাটা ছিল সেখানে নাকি একবার দাঙ্গা হয়। এবারে যারা হামলাকারীরা ছিল তাদের হাতে পড়ে সেই মেয়েটার, মানে তাদের পাশের বাড়ির মেয়েটার মেয়ে মারা যায়। কিন্তু সেই মেয়েটা কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে জঙ্গলের পথ হয়ে সেই তাদের গ্রামে ফিরে আসে, ফুলবনিতে ফিরে আসে। ফিরে এসে সে তার মায়ের বাবার সাথেই থাকতে লাগলো। তবে তার মেয়ের সাথে যা যা হয়েছিল সেগুলো সে কোনো রকমে ভুলতে পারেনি। তাই তার কিছুদিন পরে সেও নিজেই নিজের ফাঁসি লাগিয়ে নেয়। আর তারপর থেকে ওই মা মেয়ের আত্মা নাকি ওখানেই থেকে যায়। পণ্ডিতজি আসেন, এসে বলেন যে পুজো করে এদের শান্ত তো করে দেওয়া যাবে, কিন্তু এরা এই জায়গা ছেড়ে যাবে না। তো তারা সিদ্ধান্ত নেয় যে পুজো পাশা করে তারা ওখানেই থেকে যাবে। আর সত্যি কথা বলতে কি তাদের তারপর থেকে আর কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এটাই ছিল আজকের ঘটনা। তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে এই যে দেওয়া মেল আইডি এখানে অবশ্যই পাঠিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে। হর হর মহাদেব।